বল কি করে হলো রে এমন, সব ব্যথা তুই ছুঁলে সেরেছে। ঠিক আছে, আমার ক্যারিয়ারের প্রথম সিনেমার গান কিন্তু সাকিব ভাইয়ের, সেটা ছিল 2008। সব মিলিয়ে আসলে আমার আর সাকিব ভাইয়ের মধ্যে একটা কি বলে এটাকে, মানে ভিজুয়াল স্ক্রিনে দেখতে যে একটা ভালো লাগার বিষয়। অবভিয়াসলি বরবাদ, আমি স্ট্যাটাসও দিয়েছি, আমার দেখা লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে সাকিব ভাইয়ের বেস্ট সিনেমায় বরবাদ। এবং স্ক্রিন জুড়ে সাকিব ভাই যখন আসে মনে হচ্ছিল না কোনো বাংলাদেশি হিরো, একদম অনেস্টলি বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলিউডের কাউকে দেখছি, কারণ আমি এই রকমের অ্যারেঞ্জমেন্ট লাস্ট 5 ইয়ার্সে কোনো বাংলা সিনেমাতে দেখিনি। বরবাদের মতো একটা সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগতের এখন কতটা প্রয়োজন বলে মনে করছো? এটার মানে আনসার কি বলবো, বরবাদ এমন একটা সিনেমা হয়ে গেছে। আমি আমার স্ট্যাটাসে আমি মেহেদী ভাইকে বলছি, মেহেদী ভাই আপনার হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা অনলাইন পডকাস্ট ইন্টারভিউ এপিসোড নিয়ে। আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তাকে আমরা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলে সঙ্গে পেলাম। আমাদের সঙ্গে আছেন ইমরান মেহমাদুল। একদিকে তিনি কম্পোজার, অন্যদিকে তিনি প্রচন্ড বড় একজন সিঙ্গার। বাংলাদেশে প্রচুর 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 ফ্যান ফলোয়িং এই মানুষটির, আমরা নিজেরাও তার ফ্যান। ফার্স্ট অফ অল জানতে চাই, দাদা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি দাদা। এখন তো চারিদিক বাংলাদেশে বরবাদময় আমরা দেখতে পাচ্ছি। তোমাকে প্রথমেই আমি কনগ্রাচুলেশন জানাতে চাই বরবাদের মায়াবী এবং জিন 3 এর কন্যা গানটার এরকম হিউজ সাকসেসের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমিও আসলে অনেক রেসপন্স পাচ্ছি বাংলাদেশ থেকে। সত্যি বলতে এবার ঈদটা ভালোই কাটলো। একেধারে এতগুলো সিনেমাতে একসাথে কাজ করেছি, এটা আসলে আনন্দের ব্যাপার এবং তোমাদের উইশেস পেয়ে আরো ভালো লাগছে। এই যে মায়াবী গানটার এত হিউজ সাকসেস তুমি পেলে, তোমার অনুভূতিটা যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। মায়াবী গানটা সত্যি বলতে খুবই ডিফারেন্ট একটা রোমান্টিক একটা সং, এবং এই সিনেমেটিক জনরার কাজ আমি অনেক করলেও এই কর্ড প্রোগ্রেশনের এই যে কর্ড প্রোগ্রেশন এই স্টাইলের কাজ আমি খুব কম করেছি, এবং এই জন্য থ্যাঙ্কস টু রথিজিৎ দা, তার সাথে আমার ফার্স্ট কাজ। ওনার কম্পোজিশনের আগে আমার কাজ করা হয় নাই, এটাই ফার্স্ট টাইম কাজ করেছি। কিন্তু এত সুন্দর একটা সাউন্ড গানটার এবং এত ডিফারেন্ট মেলোডি আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর সাকিব ভাইয়ের সিনেমাতে কাজ করার আনন্দটা তো সবসময় অনেক 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 ব্যাপ্তি। ভাইয়ের সাথে আমার কাজ করার জার্নি তো প্রায় আমার ক্যারিয়ারের শুরু থেকে, কারণ অনেকে জানে, আবার অনেকে তোমার চ্যানেলের মাধ্যমে এই তোমার দর্শককেও জানাচ্ছি যে আমার ক্যারিয়ারের প্রথম সিনেমার গান কিন্তু সাকিব ভাইয়ের, সেটা ছিল 2008। হ্যাঁ, আচ্ছা। সো আমার প্রথম সিনেমার কাজ, মানে এর আগে আমি সিনেমাতে কখনো গান করিনি, তো সেটাই সাকিব ভাইয়েরই সিনেমা ছিল, ভালোবাসার লাল গোলাপ সিনেমাটার নাম। তো সেখান থেকে সাকিব ভাইয়ের সাথে যাত্রা শুরু, আজকে 2025। তো প্রত্যেকটা গানই আসলে প্রত্যেকটা সিনেমাই আমার জন্য খুব স্পেশাল থাকতো, এবং স্পেশালি আমি যখন ভাইয়ের সিনেমার জন্য আমি যখন নিজে কম্পোজিশন স্টার্ট করলাম, ওই গানগুলোর জনপ্রিয়তা এবং পাশাপাশি অন্যের কম্পোজিশনে যখন গাইলাম, সব মিলিয়ে আসলে আমার আর সাকিব ভাইয়ের মধ্যে একটা কি বলে এটাকে, মানে ভিজুয়াল স্ক্রিনে দেখতে যে একটা ভালো লাগার বিষয়, ওইটা দর্শক মহলের একটা কি বলে বা চাহিদা তৈরি হলো। এবং এটা ভালো লাগে যে যখন ভাইয়ার লিপে দেখি যে আমার ভয়েসটি যাচ্ছে, আমার খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। এবং ওনার সিনেমাতে সবসময় গান যখন কাজ করতে পারি, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের এবং আনন্দময় সবসময়। দাদা তোমার সঙ্গীত শিক্ষা নিয়ে যদি আমাদেরকে একটুখানি জানাতে। আমি ছোটবেলা যখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে আমার শাস্ত্রীয়ভাবে আমার গান শেখা। তখন আমার গুরু শ্রদ্ধেয় সুব্রত শ্যামল বিশ্বাস, যার মাধ্যমে আমার হাতে খড়ি। তারপরে আমি গান শিখেছি গুরু রঞ্জিত কুমার মন্ডল, এবং একদম তার ইমিডিয়েট পরপরই আমি গান শিখেছি ওস্তাদ শাহজাহান কবির। তো এরা আমার হাতে করে, এর পাশাপাশি অনেকে ছিল যাদের কাছ থেকে আমি অনেক লেসন নিয়েছি, অনেক কিছু শিখেছি, এবং আমি এখনো শিখি। এখনো আমি প্রতিনিয়ত যার মাধ্যমেই আমার মনে হয় যে এটা নতুন কিছু আমার শেখার প্রয়োজন আছে, আমি শিখে নিই। তো এখানে কোনো বয়স বা অন্য কোনো ভেদাভেদ আমি ফিল করি না। আচ্ছা, বরবাদ এরকম বাংলাদেশময় বরবাদ চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে বরবাদের 12তম দিনেও মাল্টিপ্লেক্সে সব কটা শোজ হাউসফুল যাচ্ছে। তো এই যে বরবাদের এরকম একটা দুর্দান্ত রেসপন্স দেখে তোমার ফিলিংস কেমন? তুমিও তো বরবাদের একটি পার্ট।
অবভিয়াসলি বরবাদ আমি স্ট্যাটাসও দিয়েছি আমার দেখা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে শাকিব ভাইয়ের বেস্ট সিনেমায় বরবাদ এবং বরবাদে শাকিব ভাইয়ের অভিনয়ের তো তুলনা হয়ই না। শাকিব ভাইকে দেখতে যেমন লেগেছে মানে স্ক্রিন জুড়ে শাকিব ভাই যখন আসে মনে হচ্ছিল না কোনো বাংলাদেশি হিরো, একদম অনেস্টলি বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলিউডের কাউকে দেখছি। এবং যা এন্ড যে ক্লাইম্যাক্স পার্টটা ছিল সেই পার্টের যে শুট করার যে ওয়ে এবং যে কি বলে ওটাকে যে অ্যারেঞ্জমেন্ট, এটা দেখে টোটালি মনে হচ্ছিল না যে কোনো বাংলা সিনেমার শুটিং, মনে হচ্ছিল যে আমি ডেফিনেটলি এটা কোনো বলিউড সিনেমার এন্ডিং পার্ট দেখছি বা বলিউড সিনেমা দেখছি। তো এটা আমরা যারা বাংলাদেশি, এটা অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য একটা নতুন কিছু, কারণ আমি এই রকমের অ্যারেঞ্জমেন্ট লাস্ট 5 ইয়ার্সে কোনো বাংলা সিনেমাতে দেখিনি। সো বরবাদ আসলে আমার কাছে অসাধারণ একটা সিনেমা লেগেছে। সুপার কমার্শিয়াল সিনেমাগুলোতে যেটা হয় যে ধরো সবসময় ভায়োলেন্স বা অ্যাকশন বা এইগুলোর প্রতি বেশি মনোযোগী হয়, স্টোরিটার উপর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু বরবাদ এমনই একটা সিনেমা যে সিনেমাতে স্টোরি টেলিংটা এত ডিটেইল এবং পাশাপাশি সুপার কমার্শিয়াল, পাশাপাশি দেখতে এত এলিগেন্ট ওয়েতে দেখছি, এত লার্জ স্কেলের একটা সিনেমা। তো সব মিলিয়ে বরবাদ আসলে সবকিছুতেই পারফেক্ট, যেমন কমার্শিয়াল সিনেমা, তেমন দেখতে লার্জ স্কেলের একটা সিনেমা, তেমন স্টোরি ভালো, হ্যাঁ তেমন সবার অ্যাক্টিং। সো সব মিলে 10-এ 10। যদিও জানি প্রত্যেকজন শিল্পীর কাছেই তার প্রত্যেকটা গানই ভীষণ স্পেশাল হয়, তবুও তুমি বললে যে তোমার ক্যারিয়ারের ফার্স্ট বড় পর্দার গানটাই মেগাস্টার শাকিব খানের সিনেমার। তো সেক্ষেত্রে অন্য সিনেমাতে যখন তোমার গাওয়া হয় এবং মেগাস্টার শাকিব খানের সিনেমায় যখন গাওয়া হয়, স্পেশালি কি শাকিব ভাইয়ার ছবির গানগুলো আরেকটু স্পেশাল দিয়ে আরেকটু এফোর্ট দিয়ে প্রেজেন্ট করো? না, আমি যেহেতু গানের মানুষ, আমরা যারা গান করি আমি প্রত্যেকটা গানকে নিজের সন্তানের মতো দেখি, প্রত্যেকটা গানকে স্পেশাল ভাবেই গাওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা হয় যে একটা গান যখন শাকিব ভাইয়ের সিনেমাতে যায় তখন আমার গায়কী বা আমার এফোর্ট তো থাকেই, সেটাকে যখন শাকিব খান নিজে ওটা যখন অভিনয় করে তখন আসলে ওটা দেখতে না অটোমেটিকলি মনে হয় যে অন্যদের থেকে বেটার লাগছে। সো এটা আসলে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে শাকিব খানেরই, শাকিব ভাইয়েরই। তো আমার মনে হয় না যে আসলে ওরকম এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগে, ওই এফোর্টটা আসলে শাকিব ভাই যখন স্ক্রিনে থাকে তখন অটোমেটিকলি হয়ে যায়। মায়াবী গানের কম্পোজার এবং লিরিসিস্ট দুজনই কলকাতার, এপার বাংলার। তো এই যে দুই বাংলার যে মেলবন্ধন, এই মেলবন্ধনটাকে তুমি কিভাবে দেখছো? খুবই দারুণ। আমি এর আগেও কাজ করেছি, আমার কলকাতার অনেকের সাথে কাজ করা হয়েছে, আমার সাইভিদার সাথে কাজ করা হয়েছে, আকাশ সেনের সাথে কাজ করা হয়েছে, তারপর মানে দোলন মাইনাকের সাথে কাজ করা হয়েছে। হ্যাঁ, এরকম আরো অনেক কম্পোজার আছে, লিঙ্কন, তারপরে শ্রী প্রীতম, অনেকের সাথে আমি কাজ করেছি। আসলে অনেকের নাম আমার এই মুহূর্তে মনেও নাই। তো সবার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই দারুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোলাবোরেশন পছন্দ করি, আমার ভালো লাগে। এবং সেটা যদি দুই বাংলা হয় বা সত্যি বলতে ইন্ডিয়া বাংলাদেশ হয় বা ইন্ডিয়ার সাথে যে কোনো দেশেরই, বাংলাদেশের সাথে যে কোনো দেশেরই কোলাবোরেশন হয়, সেটা আমার কাছে বরং ভালো লাগে। বিকজ আমার কাছে মনে হয় তখন বাংলা গান বা বাংলা সিনেমাটা তখন বিশ্বের দরবারে দ্রুত পৌঁছানোর একটা মাধ্যম মনে হয়। তো যে কোনো কোলাবোরেশনকে আমি সবসময় সাধুবাদ জানাই। আর সবসময় আমার কম্পোজিশনে যে গাইতে হবে এমন কোনো কথা নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই লিমিটেশনস আছে। সো আমি মনে করি আমি যখন অন্য কারো কম্পোজিশনে গান করব তখন আমার মনে হয় যে ভেরিয়েশনটাও আসে। তো এই জন্য আমাকে দেখবে আমি নিজের কম্পোজিশনও গান করি, যেমন কন্যা গানটা আমার কম্পোজিশন, কিন্তু মায়াবী গানটা রথিজিতার কম্পোজিশন। হ্যাঁ, তো আবার আরেকটা সিনেমায় কাজ করলাম জঙ্গলি, সেখানেও আমার অ্যারেঞ্জমেন্ট, সুর সঙ্গীত হচ্ছে প্রিন্স মাহমুদ, তো কথাও প্রিন্স মাহমুদ। তো ওইখানে কিন্তু এই জন্যই না, এবার আমার যে সিনেমাতে কাজ করেছি প্রত্যেকটা গান এক এক রকম হয়েছে। এটার কারণ হচ্ছে আমি সবার সাথে কাজ করেছি। সো আমি অবশ্যই এই যে ওপার বাংলা এপার বাংলার যে কোলাবোরেশন, এটাকে সবসময় সাধুবাদ জানাই। বেশ, তোমাকে যদি বলা হয় যে তুমি বরবাদ সিনেমাটাকে রেটিং দাও, তুমি 10-এর মধ্যে কত দেবে? আমি তো আগেই দিয়ে দিলাম যে 10-এর মধ্যে 10। এই কারণে দিলে এটা আমি এই সিনেমাতে অনেকে প্রশ্ন করতে পারে যে এই সিনেমাতে আপনি গান করেছেন তাই হয়তো এটা বলছেন, বিষয়টা আসলে তা না। আমি যদি এই সিনেমায় গানও না করতাম, এবং এই সিনেমায় আমার গান করাটা কিন্তু একদমই লাস্ট দিকে প্রোডিউসার, ডিরেক্টর এবং শাকিব ভাইরা সিলেক্ট করেছেন, একদম লাস্টের দিকে। বিকজ আমি যখন রমজান 20 রমজানেও জানতাম না যে আমি বরবাদে গান করছি। তো আচ্ছা, সো আমি কিন্তু তখনই যখন টিজার দেখেছি তখনও কিন্তু আমি জানি না যে বরবাদে আমার গান থাকবে। তো
আমার কাছে বরবাদের টিজার দেখে মনে হয়েছে যে বরবাদ এমন একটা সিনেমা হতে যাচ্ছে যেটা আমার মনে হয় যে শাকিব ভাইয়ের বিগত সিনেমাগুলোর থেকে অনেক বেশি বিগ অ্যারেঞ্জমেন্ট, লার্জ স্কেলের একটা সিনেমা। অ্যাকচুয়ালি আমরা সবসময় বলে থাকি যে অনেক লার্জ স্কেলের সিনেমা করেছি অনেক কিছু, কিন্তু আসলে স্ক্রিনে দেখে না ওইটা বোঝা যায় না। বাট এটা অ্যাকচুয়ালি দেখেই মনে হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শট, মাস্টার শট, লং শট, মানে ওয়াইড শট, হ্যাঁ সব কিছুই না এত প্রপার এবং এত ডিটেইল এবং এত নিখুঁত। তো এটা দেখেই মনে হয়েছে যে এটার মেকিংটা খুবই মানে গুণগত মানসম্পন্ন যেটাকে বলে। তো আমি শুরু থেকেই বরবাদের তখনই আমি সবার সাথেও আমার অন্য যারা আমার টিম ছিল যে বরবাদ ডেফিনেটলি একটা ভালো সিনেমা হতে যাচ্ছে। সো পরে তো লাকিলি বরবাদ সিনেমারই একটা পার্ট হয়ে গেলাম। সো আমি সেই জন্যই বলছি যে বরবাদ তো আমি দেখেছি, আমি দেখে আমি রেটিং দিলাম যে আসলে কমার্শিয়াল সিনেমা সাধারণত স্টোরির উপরে কি বলে স্টোরির উপরে তোমার থাকে নজরটা খুব কম থাকে, অনেক কিছুর উপর নজর দিতে গিয়ে স্টোরি টেলিংটা অনেকটা ঘাটতি দেখায়, কিন্তু বরবাদে সেটা হয় না। বরবাদের স্টোরি টেলিং ইজ টু গুড। একটা সিনেমার গানগুলো যখন হয় তখন মিউজিক ডিরেক্টরের তো অবশ্যই ইনভলভমেন্ট, তার ইনভলভমেন্টই সবচেয়ে বেশি থাকে, কিন্তু সেই সিনেমার ডিরেক্টরের, চিত্র পরিচালকের ইনভলভমেন্ট কতটা থাকে? ডেফিনেটলি পরিচালক তো ইজ দ্য ক্যাপ্টেন, বিকজ আমি মনে করি যে প্রত্যেকটা সিনেমার যে মাস্টার মাইন্ড সে অবশ্যই পরিচালক। সেই পরিচালকের মাথা থেকে কিন্তু আসে আমার কেমন গান চাই, রাইট? সো উনি তো ওনার চিত্রায়নটা ওনার মধ্যে কল্পনায় থাকে, উনি সিচুয়েশনটা জানে। সো প্রথম কলটা বা প্রথম সিচুয়েশনটা আসলে পরিচালকের কাছ থেকে আসে এবং আসা উচিত, কারণ যেহেতু সে এটার মাস্টার মাইন্ড এবং সে যেহেতু এটার মেকার, সো সেই বলবে যে আসলে আমার কেমন গান চাই। সো পরিচালকের থেকেই আসলে মিউজিক ডিরেক্টরের কাছে যায় যে আমার কেমন গান চাই। মিউজিক ডিরেক্টর তখন সিঙ্গারকে ওই মাপে গান বানিয়ে তখন আমাদের কাছে আসে। সো ডেফিনেটলি পরিচালকের অনেক অনেক এখানে একটা ভাইটাল রোল কাজ করে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে তুমি বেশ কয়েকবার মিট করেছো, তো তোমার মিট করার পরে, ওনার সাথে মিট করার পর তোমার এক্সপিরিয়েন্স কেমন? না, ভাইয়া তো সবসময় অনেক আদর করে এবং আমাদের তো অনেকবার দেখা হয়েছে। সবসময় তো আসলে ওইভাবে ভাইয়া ব্যস্ত থাকে, বাট খুবই আমার মনে আছে যে আমরা লাস্ট দেখা করেছিলাম প্রিয়তমার পরে আমার সাথে ভাইয়ের দেখা হয়েছিল, প্রিয়তমার আগে দেখা হয়েছিল, লিডার আমি বাংলাদেশের সময় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তার আগে তো অনেকবার দেখা হয়েছিল, মাঝখানে সে আমেরিকায় ছিল, তো ওই সময় একটা গ্যাপ ছিল। যেমন এবারও ভাইয়ার সাথে আমার দেখাটা হয় নাই, কারণ হচ্ছে যে ভাইয়া ব্যস্ত থাকে, কাজের কারণে হয়তো সময় করতে পারে না। বাট উনি যখন দেখা করে তখন সবসময় খুবই মাই ডিয়ার এবং এত আদর করে অলওয়েজ। এবং যখন ভাইয়ের সাথে ফোনে কথা হয়, মানে ভাইটা ছাড়া কথা বলে না যে আমার ভাইটা কেমন আছে, ইমরান কেমন আছো, বাসা সবাই ভালো আছে কিনা, বৌমা ভালো আছে কিনা, মানে এই যে আদরটা দেয়, এই আদরটা আসলে মানে অন্যরকম। সো উনি অলওয়েজ অনেক ভালোবাসে আমাকে। মায়াবী বাদ দিয়ে বরবাদের অন্যান্য গানগুলো তোমার শোনা হয়েছে? ডেফিনেটলি আমার দিদা গানটা খুব ভালো লেগেছে, আমি স্ট্যাটাসে সেটা লিখেছিও যে হলের মধ্যে আমার সবচেয়ে বিউটিফুল লেগেছে দিদা গানটা। বেশ, আমি আমার উত্তরটা তোমার এই কথাটার মধ্যেই পেয়ে গেছি। আমার ভালো লাগছিল শুনতে এবং সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না, খুব সুন্দর একটা রোমান্টিক সং। বরবাদের মতো একটা সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র জগতের এখন কতটা প্রয়োজন বলে মনে করছো? এটার মানে আনসার কি বলবো, বরবাদ এমন একটা সিনেমা হয়ে গেছে। আমি আমার স্ট্যাটাসে আমি মেহেদী ভাইকে বলছি, মেহেদী ভাই আপনার এই সিনেমাকে ওভারকাম করা কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে, বিকজ এটা এতটা ভালো একটা সিনেমা হয়েছে, সো আপনার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জিং। এবং আমি মনে করি যে অন্যান্য যারা ডিরেক্টর শাকিব ভাইকে নিয়ে সিনেমা করবে তাদেরও আসলে এখন অন্যভাবে একটু ভাবা উচিত, কারণ এই লেভেলের সিনেমার এর থেকে নিচে আরো সম্ভব না, এর থেকে বেটার কিছুই করতে হবে। সো মানুষ এখন বরবাদের মতো সিনেমা দেখে ফেলেছে, এত বড় লার্জ স্কেলের সিনেমা দেখে ফেলেছে, সো এর থেকে বেটার এবং এর থেকে বড় কিছুই আমরা আসলে দেখতে চাইবো, এর থেকে কম আসলে দেখতে চাই না। সো এটা আসলেই যে ডিরেক্টরস যারা আছেন, যারা শাকিব ভাইকে নিয়ে ফিউচারে কাজ করবে, আমার মনে তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের একটা বিষয়। এবং এই ক্ষেত্রে প্রডিউসারও অনেক বেশি ভূমিকা রাখবে, কারণ আমার কাছে মনে হচ্ছে বরবাদ ভালো হওয়ার পেছনে আরেকটা অন্যতম ভূমিকা রেখেছে বরবাদের যেই বাজেট। বরবাদ একটা বিগ বাজেটের সিনেমা ছিল এবং বাজেটটা ভালো ছিল বোধহয়, হয়তো এত সুন্দরভাবে মেহেদী ভাই তার যে মনের ভাবনাটা তিনি যেটা চাইছেন সেটাই হয়তো তিনি দেখাতে পেরেছেন, কজ সেটার বাজেটটা হয়তো সে ওই সাপোর্টটা হয়তো সে পেয়েছে। অনেক সময় ডিরেক্টর আসলে অনেক কিছু করতে চায়
কিন্তু হয়তো বাজেটের কারণে সেটা করতে পারে না। সো সেক্ষেত্রে ডিরেক্টরদের আমি সবসময় মানে এটা আসলে তাদের দোষ দিয়েও লাভ নেই, কারণ তারা তো আসলে প্রডিউসার না, তারা তো মেকার। তারা যেভাবে বানাতে চায় হয়তো সেই বাজেটটা না পেলে তারা হয়তো বানাতে পারে না। তো সেক্ষেত্রে মেহেদী ভাই সাপোর্টটা ভালো পেয়েছে। সো আমি অবশ্যই বরবাদ সিনেমার প্রডিউসার যারা আছেন তাদেরকে বিশেষভাবে থ্যাঙ্কস জানাই যে আসলে এটা বাংলা সিনেমার জন্য একটা ভালো কিছু হলো। সো নেক্সট আরো যারা এরকম প্রডিউসার আছে, বাংলা সিনেমা আরো প্রডিউস করুক। এরকম বাংলাদেশে 16 কোটি কেন, আমি চাইবো যে বাংলাদেশে এরপরে 50 কোটি 100 কোটি বাজেটের সিনেমা হবে এবং সেই সিনেমা দিয়ে আমরা 500 কোটি 1000 কোটি টাকা ইনকাম করব কোনো একটা সময়। এটা আমাদের স্বপ্ন থাকতেই পারে। তুমি যখন স্টেজ শো করতে চাও এখনো পর্যন্ত কোন গানটার রিকোয়েস্ট তোমার কাছে সবচেয়ে বেশি আসে? আমার যেগুলো আমি করেছি, ধরো আমার তো আলহামদুলিল্লাহ আমি সিনেমার পাশাপাশি আমি অডিও গান যেগুলো করি সেগুলো মানুষের অনেক পছন্দ। এবং আমি ইমরান হওয়ার পেছনে আমার যে গানটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, আমার প্রত্যেকটি গানই আসলে কোনো না কোনো অবদান রেখেছে, বাট আমার বলতে বলতে চলতে চলতে এই গানটি হচ্ছে আমার স্টেজের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। কারণ এই গানটা 2015 সালে বের হয়েছিল আমার একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। এবং এই গানটা বাংলাদেশের প্রথম কোনো গান, এবং বাংলাদেশ না শুধু কলকাতা এবং বাংলাদেশ মিলে প্রথম কোনো গান যে গানটি কোটি ভিউজ হয়েছিল ওই সময়। এর আগে বাংলা সিনেমার গান, বাংলা অডিও এবং কলকাতার কোনো সিনেমার গান এবং কলকাতার কোনো অডিও গানও কোটি ভিউ হয় নাই। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট সং বলতে বলতে চলতে চলতে যে গানটা প্রথম 1 কোটি ভিউজ অতিক্রম করেছিল। সো ওই গানটা আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসে। এর পাশাপাশি সিনেমার গানগুলো তো অবশ্যই আসে, এটা একটা ভালো লাগার বিষয়। স্ক্রিনে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে তুমি বাদ্যযন্ত্র প্লে করছো এবং তোমার পাশে দাঁড়িয়ে আছে নিধিকা পল। তো আমি জানতে চাই যে এটা কোন দিনের ছবি এবং এই মুহূর্তটা যদি দর্শকের সঙ্গে একটু শেয়ার করো। এটা প্রিয়তমার সময়। নিধিকা আমার খুব ভালো ফ্রেন্ড। ও কলকাতায় যখন আমি যেতাম ওদের সাথে দেখা হতো, ও বাংলাদেশে আসলে আমার সাথে দেখা হতো। ও যখন প্রিয়তমার জন্য বাংলাদেশে এসেছিল তখন দেখা হয়েছিল। তখন ও শুটিং করে যখন ও তারপর অয়নদা ওর টিমের যারা যারা ছিল আমরা শুটিং এর ফাঁকে ওর সাথে দেখা করতাম। এবং ওকে মোটামুটি ও ফুড মানে যে বাংলাদেশের খাবার খেতে খুব পছন্দ করতো। তো ওকে আমি চেষ্টা করতাম যে কোন কোন খাবারগুলো মজা। তো ওইখানে ওটা একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে পিয়ানো ছিল, তো ওখানে আমরা জাস্ট এমনি একটা ছবি তুলেছিলাম। যেমন এর মাঝখানে আমি বোম্বে গিয়েছিলাম এই লাস্ট 7 to 8 মান্থস। তো ওইখানেও বোম্বে থেকে যখন কলকাতা আসছি তখনও আবার ইদিকার সাথে আমার দেখা হয়েছিল। তো খুব ভালো বন্ধু আমার। আচ্ছা, তুমি তোমার ক্যারিয়ারে এত গান গেয়ে ফেলেছো, যদি তোমাকে বলতে বলা হয় তোমার গাওয়া সবচেয়ে পছন্দের গান তোমার কাছে কোনটা? এটা খুব মানে টাফ কোয়েশ্চেন, বিকজ আমার গাওয়া প্রত্যেকটা গানই আমার জন্য অনেক স্পেশাল। এক একটা গান এক এক রকম স্পেশাল। যেমন একটু আগে বলতে বলতে চলতে চলতে কথা বললাম, এই গানটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে গানটার হিস্ট্রিটা ডিফারেন্ট। প্রথম 1 কোটি ভিউজ হওয়া কোনো গান বাংলাদেশের, এবং ওই সময় এর আগে কোনোদিন এরকম ভিউজ বাংলাদেশে হয় নাই। তারপরে তুই কি আমার হবি রে, বিশ্বসুন্দরী সিনেমার একটা গান, এই গানটা দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সো এটাও আমার অনেক স্পেশাল একটা গান। এছাড়াও আরো অনেক ভালো লাগার গান আছে যেগুলো হয়তো অত জনপ্রিয় হয় নাই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। যেমন আমার একটা গান আছে শুভমিতা দিদির সাথে ক্ষয়, আমার একটা গান আছে পালাক মুছালের সাথে ডুয়েট সবাই চলে যাবে, এই গানটি আমার অনেক পছন্দের। এবং আমার শুরুর দিকে ক্যারিয়ারের শুরুর দিকে আমার একটা গান আছে 2012 সালে, যেটা আমার প্রথম জনপ্রিয় গান অডিও। সে গানটার নাম হচ্ছে তুমি দূরে দূরে থেকো না। সো ওই গানটা আমার অনেক পছন্দ। সো এরকম অনেক কারণে অনেক গান পছন্দ, একটা ওরকম বলা যাবে না। আচ্ছা, তোমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আনন্দের কোনো একটা মুহূর্ত শেয়ার করো আমাদের সঙ্গে। আনন্দ মুহূর্ত অনেকগুলোই আছে। যেমন আমি তো 2008-এ তোমার একটা রিয়েলিটি শো থেকে বের হয়েছিলাম। আমার ক্যারিয়ারের আজকে 17 বছর। তো তখন আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। রিয়েলিটি শোটার নাম হচ্ছে চ্যানেলের সেরা কণ্ঠ। হ্যাঁ, তো ওই শোতেই হচ্ছে আমার মিডিয়াতে পদার্পণ। তো ওইটা আমার একটা স্পেশাল মোমেন্ট। আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি যখন, এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় পুরস্কার, রাষ্ট্রীয় সম্মান যেটাকে বলে। হ্যাঁ, তো ওইটাও একটা স্পেশাল মোমেন্ট ছিল। তারপর আমি মেরিল প্রথম আলো পুরস্কার যখন প্রথমবার পেয়েছিলাম, সেটা একটা স্পেশাল মোমেন্ট ছিল। হ্যাঁ, তো অনেক কিছুই স্পেশাল মোমেন্ট, মানে এক এক কারণে এক একটা স্পেশাল, ওরকম স্পেসিফিক একটা না। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তুমি এখনো পর্যন্ত অনেক ফিমেল সিঙ্গার্স এর সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছো। তোমার কাছে কি মনে হয় কোন ফিমেল কণ্ঠর সঙ্গে তোমার কণ্ঠ সবচেয়ে বেশি ভালো লাগে শুনতে? আমার তো সবার সাথে কাজ করতে ভালো লাগে এবং আমার কণ্ঠের সাথে সবার কণ্ঠই ভালো লাগে। দর্শকদের আসলে এই কোশ্চেনটা আমি থ্রু করি তোমার শোর মাধ্যমে, যে আমার সাথে কার গান বেশি শুনতে ভালো লাগে আপনাদের। এটা তোমার এই এপিসোডটা যখন আপলোড হবে কমেন্ট বক্সে যাতে আমাকে জানিয়ে দেয়।
নিশ্চয়ই দর্শকদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইমরান আহমেদুলের সঙ্গে কোন ফিমেল সিঙ্গারের কণ্ঠ আপনারা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করেন। এক্স্যাক্টলি দাদা, আমরা একটা ছোট র্যাপিড ফায়ার রাউন্ডে যাব। তোমার প্রিয় আচ্ছা। পোশাক জিন্স নাকি পাঞ্জাবি? কি জিন্স নাকি পাঞ্জাবি। পাঞ্জাবি ডেফিনেটলি। আচ্ছা, প্রিয় খাবার কি? বাঙালির ডাল ভাত আলু পোস্ত নাকি বিরিয়ানি? ডাল ভাত। আমি এটা আচ্ছা। দেশের বাইরে গেলে অনেক মিস করি। আচ্ছা, কোনটাকে প্রেফার করবে, ক্লাসিক্যাল মিউজিক নাকি ওয়েস্টার্ন মিউজিক? দেখো, দুটোই ভালো লাগে। এটা হুম। ডিপেন্ড করে আমার মুডের উপরে, আমি কোন সময় কোন মুডে আছি। কখনো হ্যাঁ। আমার ক্লাসিক্যাল মিউজিক শুনতে ভালো লাগবে, কখনো ওয়েস্টার্ন শুনতে ভালো লাগবে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আচ্ছা, শাকিব খান নাকি শাহরুখ খান? আমি যেহেতু বাংলাদেশি, হ্যাঁ। অবশ্যই সাকিব ভাই আমাদের একদম নিজের। হ্যাঁ, এবং শাহরুখ খান, ছোটবেলা থেকে শাহরুখ খানের আমরা ফ্যান, এবং আমি ড্যাম শিওর সাকিব ভাইয়েরও শাহরুখ খান পছন্দ, তবে সাকিব ভাই হচ্ছে আমাদের নিজের। সো এটা আসলে কম্পেয়ার করা ঠিক হবে না। শাহরুখ খান একটা গ্লোবাল স্টার, সো শাহরুখ খানকে আমরা সবাই পছন্দ করি, আর সাকিব খান হচ্ছে আমাদের আমরা ওন করি। ঘুরতে যেতে কোথায় পছন্দ করো, পাহাড় নাকি সমুদ্র? আমি সি লাভার, আমি সমুদ্র পছন্দ করি। আচ্ছা, বাংলাদেশের প্রিয় নায়ক এবং প্রিয় নায়িকা? বাংলাদেশের প্রিয় নায়ক আসলে যদি এই মুহূর্তে বলো সাকিব খান অবশ্যই, আর আগে আমার অনেক পছন্দের কয়েকজন নায়ক ছিলেন যারা শ্রদ্ধেয়, যেমন নায়ক রাজ্জাক, এখন আরেকজন আছেন নায়ক আলমগীর স্যার, তারপরে আমার নায়ক জসিম স্যারকেও অনেক ভালো লাগতো, তার মুভি অনেক ভালো লাগতো আমার। আর অভিনেত্রী যদি বলো সেক্ষেত্রে একদম সিনিয়র অবশ্যই শাবানা ম্যাডাম, আমাদের সবার খুবই পছন্দ, কবরী ম্যাডাম, ববিতা ম্যাডাম, এরা আসলে লেজেন্ড, এদের কথা আসলে না বললেই না। আর একদমই যদি মিড 90s টু 2000 এর মধ্যে বললে শাবনূর আপু আমার অলওয়েজ ফেভারিট। এবং এখন যারা কাজ করছে তাদের মধ্যে আসলে পূজা চেরির কাজ ভালো লাগে, তারপর মাহির কাজ ভালো লাগতো, তারপরে তোমার আর কে আছে কাজ করছে, নতুন যারা কাজ করছে এর মধ্যে পরিমণির কাজ ভালো লাগে। আসলে সবাই চেষ্টা করে, বুবলির কাজ ভালো লাগে। তো যারা যারা কাজ করছে সবাই যার যার থেকে চেষ্টা করছে। মিমের কাজ ভালো লাগে। আসলে আমি কাউকে ফেলে কাউকে বাদ দিচ্ছি না, কেন? কারণ সবারই আলাদা ধরনের, আলাদা একটা ক্যারেক্টার, আলাদা একটা মানে ফ্লেভার আছে। সো সবাই সবার জায়গা থেকে বেশ, যেমন নুসরাত ফারিয়াও ভালো করছে। সো সবার এক এক রকমের ভাইবস আছে। সো আমি সবাইকেই প্রাধান্য দিব এখানে। কিন্তু যাদের কথা আগে বললাম এরা আসলে আমাদের অন্তরে গেঁথে আছে। আমি নতুন যারা আছে তারা এই আগে যারা আছেন তাদের জায়গাটাকে ধরে রাখতে পারবে কিনা, তাদের আসলে চেষ্টা এবং তাদের ওই পরিশ্রমটার উপর ডিপেন্ড করবে যে তারা কি এরকম মানুষকে মনে রাখতে পারবে কিনা একটা সময় পরে। সো তাদের এটা আসলে আমার কাছে কোয়েশ্চেন। সো তাদের জায়গা থেকে যাতে এরকম লেজেন্ড বা এরকম প্রিয় অভিনেত্রী সকলের কাছে হতে পারে, সেরকম ভাবে যাতে তারা কাজ করে। র্যাপিড ফায়ার রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন, তোমার ওয়াইফের হাতে সবচেয়ে পছন্দের খাবার তোমার কাছে কোনটা? ও চিকেন খুব ভালো রান্না করে। বেশ, আমরা একদমই শেষের দিকে চলে এসেছি দাদা। দর্শকের অবশ্যই এটা চাওয়া এবং আমাদের সরব মিউজিক ভেঞ্চার্সেরও চাওয়া, তোমার কণ্ঠে আমরা একটু মায়াবী গানটা কি শুনতে পারি? আচ্ছা, আমি চেষ্টা করছি। বল কি করে হলো রে মন, সব ব্যথা তুই ছুলে সেরেছে, বল কি করে আজকে মন সব কথা তোর কাছে বলেছে, চাইছি না চাইবো না তুই ছাড়া কিছু আর, মায়াবী চোখে তো ওর ডুবেছি, মায়াবী প্রেমে তোর মরেছি, না 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 ও ও ও। থ্যাংক ইউ। আহা, অপূর্ব দাদা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে গানটা শোনাবার জন্য। শরৎ মিউজিক ভেঞ্চার্স সম্পর্কে কিছু বলতে চাইবে? শরৎ মিউজিক, তোমরা যারা কন্টেন্ট বানাচ্ছ এবং মুভি রিভিউ দিচ্ছ, এবং তোমাদের কন্টেন্ট সবসময় দেখি, ভালো লাগে। স্পেশালি তোমরা সাকিবিয়ান এবং সাকিব ভাইয়ের অনেক ফ্যান, এবং সাকিব ভাইয়ের সিনেমার কাজগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করো। একজন বাংলাদেশি হয়ে এটা আমার খুবই ভালো লাগে। তোমাদেরকে সবসময় সাধুবাদ জানাই। আরো বেশি বেশি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করো, বাংলা সিনেমাকে নিয়ে আরো বেশি বেশি কন্টেন্ট বানাও, এটা আমরা অনেক গর্বিত ফিল করব। তোমরা অনেক ভালো থাকো, অনেক
অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। লাস্ট বরবাদ নিয়ে দর্শকদের কি বলবে? বরবাদ এখনো হলে হাউসফুল চলছে এবং আপনাদের একদম নিকটস্থ প্রেক্ষাগৃহে চলছে। আমি চাইবো এই সিনেমাটা অবশ্যই দেখবেন, কারণ এত ভালো সিনেমা মিস করলে আসলে আমাদের জন্য লস। যারা আমরা বাংলা সিনেমা নিয়ে কাজ করি, আমরা যেহেতু একটা ইন্ডাস্ট্রির অংশ, আমরা চাইবো সারা বাংলাদেশের সব মানুষ এই সিনেমাটা দেখুক এবং আপনার গঠনমূলক যে ভালো লাগা মন্দ লাগা সেটা আপনারা শেয়ার করুন, কিন্তু আমরা চাইবো যে সিনেমাটা দেখুন। থ্যাংক ইউ সো মাচ দাদা ফর গিভিং ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড তোমার আপকামিং প্রজেক্টের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো দাদা। একদমই, তোমরা খুব ভালো থাকো, আবারও দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।